কি আদ্রিতাও জানতে পারবে নীলের আসল পরিচয়? স্যার, নীল স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পা ধরছি, আমাকে এখান থেকে যেতে দিন। আমি আমার করা সমস্ত ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। এই বলে বিজন নীলের পা ধরে প্রায় কাঁদতে শুরু করলো। বিজনের কথা শুনে নীলের প্রথমে হাসি পেল। এতক্ষণ যে তুই তোকারি করছিল, সে হঠাৎ আপনি আজ্ঞে করছে। টাকা দিয়েই মানুষ চেনা যায়। তারপর নিজের হাসি সংবরণ করে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, তুমি যদি সত্যিই মন থেকে আজ ক্ষমা চেয়ে থাকো, আমি তোমাকে ক্ষমা করতে রাজি। কিন্তু বিজন, প্রবলেম একটাই, বাইরে পুলিশ অপেক্ষা করছে তোমাকে ধরার জন্য। তারা তো তোমাকে ছেড়ে দেবে না বিজন। নীলের কথা শুনে বিজন বলল, স্যার দেখুন, আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনাকে কিডন্যাপ করতে চেয়েছি। পুলিশ নিশ্চয়ই সেই কথা বুঝবে। আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমার ফাঁসি বা যাবজ্জীবন হবে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন স্যার। আসলে এই মুহূর্তে বিজন পুলিশের থেকেও নীলকে বেশি ভয় পাচ্ছিল। কারণ বিজন জানে পুলিশ ওকে গ্রেফতার করলেও ও কিছুদিন জেল খেটে বেরিয়ে আসতে পারবে। কিন্তু নীল যদি ওকে ক্ষমা না করে, তাহলে বিজনের জীবনের এইখানেই ইতি হয়ে যাবে। জেল থেকে বেরিয়ে আসার পরেও নিজের বলে আর কিছুই থাকবে না। তাই বিজন এক নাগাড়ে নীলের কাছে ক্ষমা ভিক্ষা করতে থাকলো। বিজনের অকাতর প্রার্থনায় নীলও ওকে ক্ষমা করতে চাইল। কিন্তু বিজনকে সতর্ক করে দিয়ে নীল বলল, ঠিক আছে বিজন, আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তবে মনে রেখো, জেল থেকে বেরিয়ে যদি তোমাকে আমি আবার কোথাও খুঁজে পাই, সেদিন কিন্তু তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আসলে বিজনকে আর একেবারেই ভয় পাচ্ছিল না নীল। আগেও ভয় পায়নি। এখন যদি বিজন নীলকে খুনও করে দেয়, তাও ওর কোনো আফসোস থাকবে না। কারণ নীল বিজনকে বুঝিয়ে দিতে পেরেছে আসলে সে কে। আসলে নীল আর বিজনের স্ট্যাটাসের কতটা পার্থক্য, সেটা নীল চোখে আঙুল দিয়ে ওকে দেখিয়ে দিতে পেরেছে। এরপর কিছু বলার আগেই নীল সজোরে একটা লাথি মেরে ঘর থেকে বাইরে বের করে দিল বিজনকে। বিজনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে বাইরে অপেক্ষারত পুলিশ কনস্টেবলরা বিজনকে ধরে নিল। ততক্ষণে অফিসার ম্যাডাম অবন্তিকাও এসে হাজির নীলের সামনে। আপনি সুস্থ আছেন তো মিস্টার রয় চৌধুরী? আপনার কোথাও লাগেনি তো? নীল শান্ত স্বরে অবন্তিকাকে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার কিচ্ছু হয়নি। আর যদি কোনো ফর্মালিটি বাকি না থাকে, তাহলে আমি যেতে পারি? সরি স্যার, লাস্ট রিকোয়েস্ট, আপনি যদি আপনার স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে যান, আমরা তাহলে সেটা রেকর্ড করে নিতে পারি। ওটা খুব জরুরি। এইটুকু কোঅপারেশন নিশ্চয়ই আমরা চাইতে পারি, যদি পসিবল হয়। নীলের দিকে তাকিয়ে খুব কনসার্ন হয়ে কথাগুলো বলল অবন্তিকা। অবন্তিকা আসলে বুঝে উঠতে পারছিল না একা নীল এই ধরনের ক্রিমিনালকে কিভাবে সামলালো। ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এমন কি বলল যে কারণে বিজন নিজে থেকে নীলের কাছে হার স্বীকার করলো? আজ আমার আরও কিছু কাজ বাকি আছে, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমার একটু তাড়া রয়েছে। আজকে আমি আপনার সাথে থানায় যেতে পারবো না, সরি। নীলের কথাগুলো শুনে অবন্তিকা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা প্লিজ আমাকে দিয়ে দিন। যদি পরে কখনো এই কেসে আপনার সাহায্য দরকার হয়, তাহলে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। অবন্তিকা নীলকে আরও কিছু বলতে যাবে, কিন্তু সেই মুহূর্তে বিজন শেষবারের মতো নীলকে সরি বলল। এরপর ধাক্কা মারতে মারতে অবন্তিকা এবং অন্যান্য কনস্টেবলরা পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে তুলল বিজনকে। নীল নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল যে সে আর কোনোদিন সেন পরিবারে ফিরবে না। ও সিদ্ধান্ত নিয়েছিল ওর কোম্পানির পাশেই কোনো একটা জায়গায় নতুন ফ্ল্যাট কিনবে। এর পরের প্ল্যানিংগুলো নিয়ে ভাবতে ভাবতে রাস্তায় এলো নীল। ঠিক তখনই ছটা লাক্সারি কার নীলের সামনে এসে দাঁড়ালো। ওই 6টা গাড়ির মধ্যে থেকে সব থেকে চকচকে বড় আর দামি গাড়িটার ভিতর থেকে বেরিয়ে এলো কুশল। নীলকে দেখে ছুটে গেল ওর কাছে, চিন্তিত গলায় বলল, যাক, ফাইনালি ইউ আর সেফ রাইট নাও। তুই ঠিক আছিস তো? চল আমরা এখান থেকে আগে বেরোই। কুশল নীলকে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসালো। দূর থেকে এই দৃশ্যটা দেখতে পেল অফিসার অবন্তিকা। ও জানতো এই কুশল বরাট একজন নামজাদা ব্যবসায়ী। ওর অফিসের বড়বাবুও কুশল বরাটের সামনে বিনয়ের সঙ্গে কথা বলেন। তাই কুশলকে নীলের সামনে বিনয়ী হতে দেখে অফিসার অবন্তিকা বেশ অবাক হলো। কে এই নীল? নিজের মনে মনে ভাবতে লাগলো সে। গাড়িতে উঠে নীল দেখতে পেল পিছনের সিটে জড়সড় হয়ে বসে আছে আখতার ভাই ওরফে সুলতান। নীলের কাছে ঝাঁপিয়ে পড়ে আবারও ক্ষমা চাইতে শুরু করলো সে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম বলে দিচ্ছিল ও সত্যি কতটা অনুতপ্ত। নবীন সেনের জন্য ওর মানুষ চিনতে ভুল হয়ে গিয়েছিল। কুশল আক্তারের কাকুতি মিনতি শুনে হাসতে লাগলো। আক্তারকে অর্ডার দেওয়ার মতো করে বলল,
যদি নীলের গায়ে একটা আঁচড় লাগে আমি তোকে দেখে নেব আক্তার। নীল তোকে ক্ষমা করে দিলেও আমি দেব না। তুই বোধহয় ভুলে গেছিস কার গায়ে হাত তুলেছিস। আক্তার হাত জোড় করে কিছু বলতে যাওয়ার আগেই নীল বলল, আক্তার ভাই, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি শান্ত হও। আক্তার তবু ইতস্তত করে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে খুব উপকার করেছেন স্যার, আমাকে আদেশ করুন স্যার, আমি আপনার জন্য সব সময় রেডি আছি। এই বান্দা আপনার সেবায় হাজির থাকছে স্যারজি, বলুন শুধু একবার কি করতে হবে। আক্তারের এই কথা শুনে এক লহমায় নীলের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও আক্তারকে বলল, আক্তার ভাই, তুমি একটা কাজ করতে পারো, আজকের পর থেকে তুমি সব সময় নবীন সেনের উপর নজর রাখো। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কার সাথে দেখা করছে, এই সব খবর আমার যত তাড়াতাড়ি সম্ভব চাই। পারবে তো? আক্তার নীলের এই প্রস্তাবে এক কথায় সম্মতি জানিয়ে বলল, একদম স্যার, আপনি সব খবর ঠিক সময় মতো পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আসলে কুশলকে একবার আক্তার ভাই প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। কুশল যখন আবার ঘুরে দাঁড়ালো, জীবনের ছন্দে ফিরল, কলকাতায় নিজের ব্যবসা শুরু করলো, তখন ওর মনে হয়েছিল এইবার একদিন আক্তারকে উচিত শিক্ষা দেবে। সুযোগের অপেক্ষা করেছিল সে। আজ যখন কুশল জানতে পারল আক্তার নীলের গায়ে হাত তুলেছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারল না সে। সোজা আক্তারকে পুলিশি হেফাজতে দেওয়ার ভয় দেখিয়ে গাড়িতে করে তুলে নিয়ে এলো নীলের কাছে। নীলকে নিয়ে গাড়ি তখন মা ফ্লাইওভারে। আজকের বিজয়ে ভীষণ খুশি নীল। বাইরে মেঘ জমেছে, বিদ্যুতের আলো জানিয়ে দিচ্ছে বৃষ্টির আর দেরি নেই। গাড়ির কাঁচটা খুলে ঠান্ডা হাওয়া খেতে ইচ্ছে করলো নীলের। কলকাতা শহরের আকাশে অনেক দিন পর আবার মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দুদিন পর আবার জেকে সেই। দুদিন আগে রাতের বৃষ্টির পর আবার শহরটা গরমে ভেপসে উঠেছে। নীলের শার্টে ঘামের ভিজে দাগ লেগে রয়েছে। রুবির কাছে বাইপাসের পাশে নতুন হওয়া সবচেয়ে উঁচু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের তলায় দাঁড়িয়ে রয়েছে নীল। ঘাম মুছতে মুছতে ঘড়ি দেখল। ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পরেও ওকে ডাকছে না কেন রিসেপশন থেকে? মনে মনে নীল ভাবল ও অনেক আগেই ওর অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিয়েছে, কিন্তু কোনো সাড়া নেই কেন? অন্তত ব্রোশিওরটা তো পাঠিয়ে দিতে পারে। নীল এতক্ষণে দেখে নিতে পারত কোন ধরনের ফ্ল্যাট ওর পছন্দ, তাহলে সময়টাও কম লাগতো। নীল অধৈর্য হয়ে বাইরে দাঁড়ানো সিকিউরিটিকে আরেকবার খোঁজ নিতে বলল। ঠিক তখনই ভিতর থেকে একজন সুন্দরী মহিলা সুন্দর বেশভূষায় নীলের কাছে এসে বলল, হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আই নিড টু বুক আ ফ্ল্যাট ফর মি। আপনি আমাকে কয়েকটা অপশন দেখাতে পারেন? নীল নিজের বিরক্তি লুকিয়ে কথাগুলো বলল। সরি স্যার, আমাদের এখন লাঞ্চ ব্রেক। আপনি এক কাজ করুন, ভেতরে এসে ওই দিকের ওই টেবিলটায় কতগুলো ব্রোশিওর পড়ে রয়েছে, ওগুলো দেখুন। থ্যাংক ইউ। প্রকৃতপক্ষে নীলকে দেখে, নীলের ঘামে ভেজা পোশাক আশাক দেখে এখানকার স্টাফরা কেউই ওর সাথে কথা বলতে আগ্রহ দেখালো না। ওদের মনে হলো এত দামি ফ্ল্যাট এই লোকটার পক্ষে কেনা সম্ভবই নয়। এমন বেকার রোজ আসে চোখে স্বপ্ন নিয়ে, একদিন বাড়ি কিনবে, কিন্তু ওই স্বপ্ন দেখাই সার। আর কোম্পানি এমপ্লয়ীদেরও অহেতুক খাটনি। তাই এতক্ষণ দাঁড় করিয়ে রাখা আর লাঞ্চ ব্রেকের এই অদ্ভুত অজুহাত দেওয়া। কিন্তু নীলও মূর্খ নয়। লাঞ্চ ব্রেকের কথা শুনে নিজের পুরনো রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখল সবে 12:10 বাজে। এখন মোটেই লাঞ্চ ব্রেকের টাইম নয়, তবু খিদে দুর্বলতার বিষয়। সেই নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করলো না নীলের। কায়দা করে মহিলা স্টাফটিকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি এলেন কেন? নীলের মনে হচ্ছিল হয়তো সত্যিই বাকি স্টাফরা লাঞ্চ করতে গিয়েছে, কিন্তু এত বড় একটা এস্টাবলিশমেন্ট আর একজন স্টাফ নেই যে কিনা নীলকে রিসিভ করবে। গরমে এতক্ষণ দাঁড়িয়ে আছে নীল। এদের কারোর একবারও মনে হলো না এগিয়ে গিয়ে দেখি কি বলতে চায় সে। মহিলা স্টাফটি এবার বিরক্ত হলো। এক নিঃশ্বাসে সে বলে চলল, দেখুন স্যার, সোজা কথায় আসি। এই বিল্ডিংয়ের যে ফ্ল্যাটগুলো দেখছেন তার লোয়েস্ট প্রাইস হলো 4 কোটি টাকা। আপনি পারবেন কিনতে? আপনি কেন আপনার দুজনেরই সময় নষ্ট করছেন? প্লিজ চলে যান। ওই স্টাফটির মনে হচ্ছিল নীল নিশ্চয়ই কোনো ছোট কনস্ট্রাকশন হাউজিংয়ের ওয়ার্কার গোছের কেউ। ফ্ল্যাট দেখার নাম করে বিল্ডিংয়ের ডিজাইন, আইডিয়াস, হরাইজনস এসব কপি করবে। রিসেপশনিস্ট মেয়েটি নীলকে এবার আপনি আসুন বলে হাত জোড় করে নমস্কার করল। কিন্তু এমন সময় একটা দৃশ্য দেখে নীল খানিকটা থমকে গেল। মনে মনে নীল বলে উঠল, দুদিনও হয়নি আমি তোমাকে ছেড়ে চলে এসেছি, এরই মধ্যে তুমি আরেকজনকে নিয়ে। নীলের সাথে কথাগুলো শেষ হওয়ার আগেই ও শুনতে পেল, নীল তুমি? আদ্রিতার আওয়াজে স্টাফটিও চমকে পিছনে তাকালো। নীল অবাক হলো না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো আদ্রিতার দিকে। তুমি এখানে কি করছো নীল? আদ্রিতা এম্বারেসড হয়ে কথাটা জিজ্ঞেস করলো। নীলকে এখানে দেখে খানিকটা সারপ্রাইজডও হলো আদ্রিতা।
নীলের চোখ মুখ বদলে গেল মুহূর্তের মধ্যে। সাড়া দিল না সে। উল্টে আদ্রিতার পাশে হাঁটতে থাকা এই অচেনা পুরুষটির দিকে অনেক প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো নীল। আদ্রিতাকে ছেড়ে চলে এসেছে নীল, তার মানে আদ্রিতাকে ভুলে গেছে সে? সেটা একেবারেই অসম্ভব। সত্যিকারের গভীর প্রেম দুদিন কেন, 2 বছরেও কি ভোলা সম্ভব? কিন্তু আদ্রিতা, আর এই নতুন লোকটি আদ্রিতার এতটা কাছাকাছিই বা হাঁটছে কেন? বিয়ের এই বছরে একে কখনো দেখেনি, এর কথাও শোনেনি নীল। হঠাৎ এই লোকটা কোথা থেকে উদয় হলো? যখন এই সব ভাবছিল নীল, অপরিচিত লোকটি তখন আদ্রিতার আরও কাছে গিয়ে জোরে জোরে বলল, হে আদ্রিতা, এই তোমার প্রাক্তন, এই তোমার সেই নীল, দ্য ইউজলেস নীল। নিজের শরীরে একটা শিহরণ অনুভব করলো নীল, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। ম্যানেজার স্যার, আপনি এখন এখানে? কিছু কি অসুবিধা হয়েছে? আমায় বলুন না, আমি কি কোনো সাহায্য করতে পারি? ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের রিসেপশনিস্ট মহিলাটি ওর ম্যানেজার স্যারকে, অর্থাৎ আদ্রিতার পাশে থাকা লোকটির দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো। লোকটি এই রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজার। ওর নাম প্রণয় মিত্র। চিত্রার পছন্দ করা একেবারে পারফেক্ট জামাই। এই 2 দিনের মধ্যে চিত্রা প্রণয়কে বাড়িতে ডেকে ওর সুপ্ত বাসনা প্রণয়কে জানিয়েছিল। প্রণয় চিনত না আদ্রিতাকে। নীলের সাথে আদ্রিতার সম্পর্কের কথা জানার পরেও রাজি হয়েছে প্রণয়, কারণ সকলে বুঝিয়েছে যে নীল বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে নীলও বিবাহ বিচ্ছেদে রাজি। আদ্রিতার ইচ্ছের কথা একবারও কেউ জানতে চায়নি। চিত্রা বহুদিন ধরেই আদ্রিতার জন্য সুটেবল পাত্র খুঁজে বেড়াচ্ছিল। খবরের কাগজে, বন্ধু মহলে, আত্মীয় স্বজনদের মধ্যে যেখানে সুযোগ পেয়েছে সেখানেই, কিন্তু কথা বেশি দূর এগোয়নি। শুধুমাত্র ওদের গলগ্রহ নীলের জন্য। এখন বাড়ি ছেড়ে চলে গেছে নীল, তাই এখনই সুবর্ণ সুযোগ। আর এদিকে প্রণয়েরও ভালো সুযোগ আদ্রিতার মাধ্যমে সেন কর্পোরেশনের সাথে ব্যবসায়িক সম্বন্ধ তৈরি করার। আর তাই আদ্রিতাকে ওর চাই। যুগে যুগে যেভাবে অসহায় মেয়েদের বিনিময়ে সমাজের, রাজ্যের, দেশের স্বার্থসিদ্ধি হয়ে এসেছে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। এই 21 শতাব্দীতেও 2 তরফেরই স্বার্থ সিদ্ধি। রিসেপশনের মহিলা স্টাফটির স্বর নরম হলো প্রণয়কে দেখে। প্রণয় হেসে বলল, আমি আদ্রিতাকে আমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, ওর মত অনুযায়ী তো সবটা হবে। তুমি তোমার কাজ করো, আমাকে নিয়ে একদম ব্যস্ত হতে হবে না। মাথা নেড়ে যখন সামনে তাকালো মহিলাটি, দেখলো তখনও নীল ওখানেই দাঁড়িয়ে রয়েছে। অধৈর্য হয়ে নীলকে একবার খেকিয়ে বলল, আরে আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? দেখুন, আমাকে কিন্তু এবার সিকিউরিটি রাখতে হবে। প্লিজ আপনি চলে যান এবার, আমাদের সময় নষ্ট করবেন না। নীল এই সব কথায় কর্ণপাত করল না। ওর নজর এখন শুধু ওর ভালোবাসা আদ্রিতার দিকে। ওর একমাত্র স্ত্রী আদ্রিতা পরপুরুষের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে। 2 দিনের অদেখা 2 বছরের বিরহ যন্ত্রণার অনুভব করালো নীলকে। এক মুহূর্তে ওর মনটা ভার হয়ে গেল। আদ্রিতা কখনো নীলের কাছে নিজেকে ধরা দেয়নি। দূরত্ব একটা ছিলই, কিন্তু এতটাও দূরত্ব ছিল না যে 2 দিন যেতে না যেতেই আদ্রিতা অন্য পুরুষের সাথে ঘুরবে আর নীলকে সেটা সহ্য করতে হবে। এখন তো ঘোরাঘুরিটা নিজেদের প্রাইভেট আস্তানা খোঁজা পর্যন্ত পৌঁছে গেছে। নীলের মানতে অসুবিধা হচ্ছিল। সে কি তাহলে আদ্রিতাকে ভুল চিনল? নীল, আমাকে ভুল বুঝো না, এসবের জন্য মা দায়ী। মায়ের কারণে। মাটির দিকে চোখ নামিয়ে কথাগুলো বলতে শুরু করলো আদ্রিতা। ওর কথাগুলো শেষ হওয়ার আগেই নীল হাত দেখিয়ে ওকে থামতে বলল। আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। নীল অনুমান করতে পারলো ওর চলে আসার পর ওদের পরিবারে ঠিক কি কি ঘটেছে। কি বুঝতে পেরেছো ভাই? আমাকেও একটু বোঝাও প্লিজ। খানিক ব্যঙ্গ করে নীলকে কথাটা বলল প্রণয়। তারপর হাতের ইশারায় ওর স্টাফকে ডেকে বলল, এই তুমি যাকে তাকে কেন ঢুকতে দিচ্ছ আমাদের অফিসে? লোক দেখে বোঝো না? এসব লো ক্লাস লোকজন যখন তখন ঢুকে পড়লে আমাদের বদনাম হয়ে যাবে, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে তো নাকি? এই সামান্য কথাগুলো বুঝিয়ে দিতে হবে? ম্যানেজার স্যার, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, ওনাকে প্রথমেই চলে যেতে বলেছিলাম। উনি কিছুতেই আমার কথা শুনছেন না, ঠায় দাঁড়িয়ে আছেন। মহিলাটি এবার খুব বিরক্ত হয়ে গেল নীলের ওপর। নীলের জেদের জন্য ম্যানেজার স্যারের কাছে কথা শুনতে হচ্ছে ওকে। তাই অপেক্ষা না করে সিকিউরিটি গার্ডকে ডাকার জন্য উদ্যত হলো মহিলাটি। কিন্তু প্রণয় ওকে বাধা দিল। ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ওর মনে হলো সবার সামনে নীলকে একটু অপদস্থ করলে মন্দ হয় না।
তাহলে বেশ নিজের স্ট্যাটাস শো অফ করা হবে। আসলে ওর উদ্দেশ্য ছিল আদ্রিতার সামনে একটা তুলনামূলক আলোচনা করার, যাতে করে আদ্রিতা বুঝতে পারে প্রণয় নীলের থেকে ফার বেটার অপশন ফর লং রান। তুমি তাহলে নীল রায়চৌধুরী? চিত্রা আন্টি অবশ্য বলছিলেন তোমার কথা, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমাকে আদ্রিতার পছন্দ হলো কি করে। সরি আদ্রিতা। নীলকে মেপে নিয়ে খুব জোরে ব্যঙ্গের হাসি হাসলো প্রণয়। কেন, পুড়ছে? মন পুড়ছে? তোমার কি এসে যায় আদ্রিতা আমাকে ভালোবাসলে? নীলও থেমে না থেকে মুচকি হেসে যথাযথ ব্যঙ্গের উত্তর দিল। ও এখন আগের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি তোমার মতো শেমলেস লোক দেখিনি। প্রণয় আরো খারাপভাবে আঘাত করতে শুরু করলো নীলকে। চিত্রা আন্টি বলেছিল বটে তুমি নাকি তাড়াতাড়ি আদ্রিতাকে ডিভোর্স দিয়ে দেবে। আমিও তাই চাই। তুমি আদ্রিতাকে যত দ্রুত সম্ভব ভুলে যাও। তোমাকে ওর আশেপাশে আর যেন না দেখি। আমি আদ্রিতার যথেষ্ট যত্ন করতে পারবো, তোমার কনসার্ন হওয়ার দরকার নেই, অহংকারের সাথে বলল প্রণয়। নীল নীরবে ভাবল, এই লোকটা কোথাকার হনু যে এত রংবাজি করছে। নীলকে না চিনেই এত কথা। অফিসিয়ালি এখনো আদ্রিতা নীলের বিবাহিত স্ত্রী। প্রণয়ের স্পর্ধা হয় কি করে এই সব কথা বলার? তোমাকে এই লোকটা কি বলছিল? কি চায় ও? স্টাফকে প্রশ্ন করলো প্রণয়। স্টাফ বিরক্তি প্রকাশ করে জানালো যে নীল এখানে নিজের জন্য ফ্ল্যাট কিনতে এসেছিল। এই কথাটা শোনা মাত্র প্রণয় উচ্চ স্বরে হাসতে শুরু করলো। কি ফ্ল্যাট এখানে? এই লোকটা কিনবে ফ্ল্যাট? ইজ দ্যাট আ জোক? এই হাউজিং এর সব ফ্ল্যাট ডুপ্লেক্স 5 স্টার। আরে এ তো কোনোদিন 5 স্টার খাবারই নিজের টাকায় খায়নি, সে নাকি কিনবে ফ্ল্যাট? সত্যি হাসালে নীল, হাসালে। আপনি কি এখানকার ম্যানেজার? নীলের মুখে এই প্রশ্ন শুনে হাসতে হাসতে উত্তর দিল প্রণয়। কেন, সন্দেহ হচ্ছে? এখানে যা কিছু দেখছো সব আমার কন্ট্রোলে ভায়া। আমি এখানকার দ্য ম্যানেজার স্যার। বলে নিজের টাইটা আরেকটু টাইট করে নিল প্রণয়। প্রণয়ের কথা শুনে নীল নিজের মোবাইল বার করতে করতে বলল, বাহ বেশ তো। বলেই নিজের কন্ট্যাক্ট লিস্টে কারোর একটা নাম খুঁজতে শুরু করলো নীল। এই সময় হঠাৎই প্রিয়াঙ্কা এখানে এসে হাজির। আদ্রিতাকে দেখে ও চমকে উঠল। আরে আদ্রিতা, এ কি, তুই কি করছিস এখানে? আদ্রিতাও যথারীতি অবাক। প্রিয়াঙ্কা, তুই এখন এখানে কি করছিস? ওহ গড, হোয়াট আ কোইন্সিডেন্স। আদ্রিতার মুড অফ হয়েছিল এতক্ষণ, কিন্তু প্রিয়াঙ্কাকে দেখে ওর ধরে প্রাণ এলো। আরে আমি তো এখানে এলাম কারণ। বলতে না বলতে প্রিয়াঙ্কার চোখ পড়ল ফোনে ব্যস্ত নীলের উপর। ও আরো খানিকটা চমকিত হয়ে বলল, আরে আমাদের নীলদা তো। নীল দূর থেকে মুচকি হাসি হেসে সাইডে গিয়ে দাঁড়ালো। এখনো ফোনে কথা বলছে সে। বোঝা যাচ্ছে বেশ সিরিয়াস কোনো টপিকে। প্রিয়াঙ্কার এই সম্ভাষণে আদ্রিতা একটু অবাকই হলো। ও মনে মনে ভাবলো, এই 2.5 বছরে নীলকে দেখে কখনো এতটা আনন্দ পায়নি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হঠাৎ করে কি হলো? আসলে সেদিন নীল না থাকলে হয়তো প্রিয়াঙ্কার হাজব্যান্ড অতীনের শখের চাকরিটা চলে যেত। প্রিয়াঙ্কা সারা জীবনেও ভুলবে না সেদিনের ওই ঘটনা। নীলের এই উপকারে ও আর অতীন দুইজনই চিরকৃতজ্ঞ। এদিকে প্রণয় হঠাৎ প্রিয়াঙ্কা আর আদ্রিতার মাঝে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে উদ্যত হলো। আদ্রিতা, আমার সাথেও আলাপ করিয়ে দাও, আমরাও পরিচয়টা সেরে ফেলি। ও প্রিয়াঙ্কা আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব কাছের একজন মানুষ। আদ্রিতা মিষ্টি হেসে বলল, ওহো তুমি প্রিয়াঙ্কা। প্রণয় এমন ভাব করলো যেন অনেক দিন ধরে ওকে চেনে, শুধু দেখা হওয়াটাই বাকি ছিল। আরে বাহ, আমি প্রণয় মিত্র, এখানের ম্যানেজার ইনচার্জ। তুমি নিশ্চয়ই এখানে ফ্ল্যাট দেখতে এসেছো নিজেদের জন্য, অ্যাম আই রাইট? আমি আদ্রিতার উডবি হাজব্যান্ড। চিত্রা আন্টি আমাকে আদ্রিতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আর চিত্রা আন্টিও চায় যাতে ওই আর কি, তুমি আজ থেকে আমাকে নিজের দাদাই ভেবো। প্রণয় দাও বলতে পারো, কিংবা জামাই বাবু। আমরা এখন সেম ফ্যামিলি। তুমি শুধু বলো তোমার কি ধরনের ফ্ল্যাট চাই, আমি অনেকটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু অত্যন্ত গর্বের সাথে এক নাগাড়ে এই কথাগুলো বলে গেল প্রণয়। আর চোখে নীলকে দেখছিল। ভাবটা এমন যেন নীলকে ওদের স্ট্যাটাসের বিশাল পার্থক্যটা বোঝাতে চাইছে। নীলের পক্ষে সারা জীবনেও সম্ভব হবে না আদ্রিতাকে ওর প্রাপ্য সুখটুকু দেওয়ার, এটাই প্রমাণ করতে চাইছিল প্রণয়। ওয়ে হ্যালো, আপনি নিজেকে কি ভাবছেন?
জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি? আপনি আদৌ আদ্রিতার যোগ্য নন। রিয়েল এস্টেটের ম্যানেজার ইনচার্জ হয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন। আমি আপনাকে চিনিই না। আমাদের জামাইবাবু একমাত্র নীল দায়ী। ওই আমাদের জামাই রাজা। নীলের দিকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বেশ ঝাঁঝিয়ে কথাগুলো বলল। ওর এই রকম ডিটারমিনেশন দেখে অবাক হলো আদ্রিতা। যে মানুষটাকে প্রিয়াঙ্কা দু চক্ষে সহ্য করতে পারতো না, আজ তার জন্য এত প্রশস্তি। নীলকে বিয়ে করার পর থেকে প্রিয়াঙ্কা কেমন দুর্ব্যবহার করতো নীলের সঙ্গে। বাড়ির পোষ্যর সাথেও কেউ অমন করবে না। প্রিয়াঙ্কার সাথে আদ্রিতারও দূরত্ব খানিকটা বেড়ে গিয়েছিল এই কারণেই। আজ প্রিয়াঙ্কাকে দেখে ওর কথাগুলো শুনে খুব আরাম লাগছিল আদ্রিতার। কে জানে কেন ওর মনে হলো একটা দমকা হাওয়া এসে ওর চুলগুলো বুঝি এলোমেলো করে দিল। ও মনে মনে খুব করে থ্যাঙ্কস জানালো নিজের ছোটবেলার এই বান্ধবীটিকে। ওর কাছে আজ যেন কোনো নতুন বান্ধবী প্রিয়াঙ্কা এসেছে, আর এই নতুন বান্ধবী ওকে জিতিয়ে দিচ্ছে। আচ্ছা, লড়াইটা কিসের? লড়াই কার সাথে হচ্ছে? এইসব কথা ওই দমকা হাওয়ার মতো আদ্রিতার মনে খেলে গেল। এদিকে প্রিয়াঙ্কা যেন প্রায়শ্চিত্ত করল। নীলের গুণগান করে নীলকে সকলের সামনে এতটা উঁচুতে উঠিয়ে দিতে নিজেরই যেন গর্ব হচ্ছিল প্রিয়াঙ্কার। ও এভাবে খানিকটা কৃতজ্ঞতা প্রকাশ করলো। ও এটাও জানতো যে ওর মুখে এইসব কথা শুনে আদ্রিতা নিশ্চয়ই হতভম্ব হয়ে যাবে। সরাসরি সবটা না জানিয়ে পরোক্ষভাবে প্রিয়াঙ্কাও জানিয়ে দিল আদ্রিতাকে যে নীলই আদ্রিতার জন্য বেস্ট চয়েস। প্রণয়ের চোয়াল শক্ত হলো। প্রিয়াঙ্কা এমন কি দেখেছে নীলের ভেতর যে এইভাবে সবার সামনে অপমান করলো প্রণয়কে? ওর সমস্ত রাগ গিয়ে পড়লো নীলের উপর। ওকেই এসব কিছুর জন্য দায়ী করতে লাগলো। নিজের জেলাসিকে যতটা সম্ভব লুকিয়ে রেখে প্রণয় প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বলল, আই থিঙ্ক ইউ ডিডন্ট গেট মাই পয়েন্ট প্রিয়াঙ্কা। চিত্রা আন্টি আমাকে নিজের সান ইন ল করবেন বলে বদ্ধপরিকর। উনি ডিসাইড করে নিয়েছেন। এখন তুমি এসব বললেও কিছু আসবে যাবে না। আর তাছাড়া তুমি আমাকে চেনো কতটুকু? কয়েক মুহূর্তেই তুমি আমাকে আর ওই ইউজলেসটাকে গুলিয়ে ফেললে। প্রণয়ের কথা শুনে সজোরে হেসে উঠল নীল। আরে আপনি তো আদ্রিতার যোগ্যই নন। মাটিতে থেকে আপনি চাঁদ ছুঁতে চান? ব্যঙ্গ করে কথাটা বলল প্রিয়াঙ্কা। তারপর আদ্রিতার হাত ধরে বলল, আদ্রিতা, এটা তুই কি করছিস? তুই এই ধরনের মানুষের সঙ্গে কিভাবে থাকবি সারা জীবন? আমি চিত্রা আন্টিকে বলবো যাতে এই সম্পর্ক ভেঙে দেয়। মুশকিল হলো প্রিয়াঙ্কাও কনফিউজড হয়ে যাচ্ছিল। ওর সংশয় হচ্ছিল আদ্রিতা কি সত্যিই নীলকে ডিভোর্স দিয়ে এই প্রণয় নামের লোকটাকে বিয়ে করবে? আচ্ছা, আদ্রিতা কি আদৌ জানে নীলের আসল পরিচয়? ও কোনো প্ররোচনায় পা বাড়াক, এটা আমি চাই না। প্রিয়াঙ্কার কথার উত্তরে আদ্রিতা নীলের দিকে তাকিয়ে বিমর্ষ হয়ে বলল, যা করার মা করেছে, মা জানে। প্রিয়াঙ্কার একের পর এক বাক্যবাণে বিদ্ধ হয়ে প্রণয়ের মাথা ততক্ষণে ক্রমশ গরম হয়ে উঠেছিল। প্রণয় আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। আদ্রিতা, তোমার বান্ধবী আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছে। আমি তোমার বা তোমার বান্ধবীর কি ক্ষতি করেছি? আমি ওর সাথে তো কোনো খারাপ ব্যবহারও করিনি। তাহলে ও আমার সাথে এইভাবে কেন কথা বলছে? এটা কি ঠিক হচ্ছে? এরই মধ্যে নীলও ফোন রেখে আদ্রিতার কাছে এসে পড়ল। নীলকে দেখে প্রণয় দ্বিগুণ রেগে বলল, এই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? এটা কি ঘোরার জায়গা নাকি? নীল কড়া স্বরে জবাব দিল, আমি যদি বলি আমি এখানে আমার জন্য একটা ফ্ল্যাট কিনতে এসেছি? কি আবদার শোনো ভাইরে, তোমার টাকা কোথায়? আচ্ছা, তোমার লজ্জা করে না? এই ফ্ল্যাটও কি তুমি আদ্রিতার টাকায় কিনবে? ডিভোর্স দিয়ে টাকা আদায় করা ধান্দা নাকি? প্রণয়ের কথা শুনে খুব হাসি পেল নীলের। ও মনে মনে ভাবলো, ওর সম্পর্কে মানুষ তাহলে এই ধারণা পোষণ করে আমাকে ফ্ল্যাট কেনার জন্য আদ্রিতার থেকে টাকা চাইতে হবে? হাস্যকর, রিডিকিউলাস। আদ্রিতা এবার আর চুপ করে থাকতে না পেরে চিৎকার করে বলল, প্লিজ তোমরা চুপ করো। আজ পর্যন্ত নীল আমার থেকে একটা টাকাও চায়নি, তাই তুমি এসব কথা বলো না প্রণয়, প্লিজ। আদ্রিতার থামার আগেই নীল ধীর স্থির হয়ে বলল, প্রণয়, যদিও তোমার সাথে কথা বলে আমার খুব খারাপ অভিজ্ঞতা হলো, তবুও ব্রোশিওরে দেখলাম এখানকার ফ্ল্যাটগুলো বেশ সুন্দর। অন্তত তোমার তুলনায় অনেকটাই সুন্দর। আমি এখানকার সব থেকে সুন্দর, সব থেকে দামি ফ্ল্যাটটা আমার জন্য কিনতে চাই। নীল নিজের প্রস্তাব প্রণয়ের সামনে পেশ করলো আর বলল, প্রণয়, তুমি তো এখানকার ম্যানেজার, তুমি নিশ্চয়ই বলতে পারবে এখানকার সব থেকে সুন্দর আর সব থেকে বড় অ্যাপার্টমেন্ট কোনটা? চিত্রা আন্টি আমাকে বলেছিল যে তুমি অকর্মণ্য,
কিন্তু তোমার শো অফ করার শখ এখনো মেটেনি দেখছি। এই কথা বলে সঙ্গে সঙ্গে প্রণয় রিসেপশনের দিকে এগিয়ে গেল। সেখানে এই বিল্ডিংটার কাঠের তৈরি একটি মডেল রাখা ছিল। সেটার কাছে গিয়ে সব থেকে বড় আর সুন্দর অ্যাপার্টমেন্টটা দেখিয়ে নীলকে বলল, এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো, এটার নাম অমলতাস। এটাই এখানকার বেস্ট অ্যাপার্টমেন্ট। শুধু এখানে নয়, পুরো কলকাতা শহরে এত সুন্দর অ্যাপার্টমেন্ট আজ অবধি কোনো রিয়েল এস্টেট কোম্পানি কল্পনাও করতে পারেনি। এর দাম 30 কোটি টাকা। বলো এবার। প্রণয় আশা করছিল এবার নীল ভালো জব্দ হবে, তাই ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো, কি হলো, হয়ে গেলে নাকি? বলো, তুমি 30 কোটি টাকা দিতে পারবে? such an idiot। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে একটাও কথা না বলে সোজা বেরিয়ে যেতাম, খুঁজে দেখতাম এক কামরার কোনো ভাড়া বাড়ি পাওয়া যায় কিনা। প্রণয়ের হাসি মাখা এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কা গেল রেগে। ও হন্তদন্ত হয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু নীল প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া বুঝে ওকে ইশারায় চুপ করতে বলল। কারণ নীল জানতো যে প্রিয়াঙ্কা ওর স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। নীল চাইছিল না এখনই সমস্ত সত্যিটা সবার সামনে প্রকাশ পাক। প্রিয়াঙ্কাকে থামিয়ে নীল বলল, তোমাকে কে বললো আমি এফোর্ড করতে পারবো না? প্রণয় এখনো হেসে যাচ্ছে খ্যাক খ্যাক করে। দাম শুনেই বুঝতে পারলাম, আমি এতদিন ধরে এই কাজ করছি। লোক দেখলে বুঝে যায় কার পকেটের কত দম। প্রণয়ের অপমানের পরও নীল একটাও বাক্য ব্যয় করলো না। পকেটে রাখা ওয়ালেট থেকে একটা ব্ল্যাক কার্ড বের করলো নীল। তারপর কার্ডটা সেই রিসেপশনিস্ট মহিলাটিকে এগিয়ে দিল। সেই মহিলা স্টাফ যখন ব্ল্যাক কার্ডটা সোয়াইপ করার জন্য অফিস ঘরে নিয়ে যাচ্ছিল, তখন প্রণয় চিৎকার করে ওই স্টাফকে বলল, এই, তোমার কি আজ প্রথম দিন? তুমি দেখতে পাচ্ছ না কার্ডের উপর কোনো নাম লেখা নেই? তোমার কি মনে হয় ওতে টাকা আছে? তাও আবার 1 নয় 2 নয় 30 কোটি টাকা। প্রণয়ের এই কাণ্ড কারখানা দেখে নীলের খুব হাসি পেল। ও হাসতে হাসতে বলল, প্রণয়, তুমি তো আচ্ছা বোকা। এই কার্ডটা সোয়াইপ করার পরে তো তুমি এমনিই জানতে পারবে কার্ডে টাকা আছে কি নেই। নাম লেখা আছে কিনা তাতে কি এসে যায়? এই সময় হঠাৎই প্রণয়ের ফোন বেজে উঠল। ফোনে ভেসে ওঠা নাম দেখে ও একটু সাইডে গিয়ে কথা বলতে শুরু করলো। এই সুযোগে নীল সেই মহিলা স্টাফকে বলল, যাও, তোমার ম্যানেজার এখন বিশেষ একটা ফোনে ব্যস্ত। তুমি বরং কার্ডটা সোয়াইপ করে দেখে নাও। আর হ্যাঁ, ফুল পেমেন্ট করবে, ঠিক আছে? স্টাফটি লক্ষ্য করলো নীলের মুখে বেশ একটা আত্মবিশ্বাস খেলা করছে। মহিলা স্টাফটির কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই কার্ডে 30 কোটি টাকা থাকতে পারে। ও ভ্রু কুঁচকে অফিস ঘরের দিকে এগোলো। মুখ বিকৃত করে মনে মনে নীলকে ভেঙিয়ে বলল, ফুল পেমেন্ট? তোমার কাছে এই ব্ল্যাক কার্ড কি করে এলো? আদ্রিতা প্রিয়াঙ্কার হাত ধরে নীলের কাছে এগিয়ে এসে প্রশ্নটা তুলল। আদ্রিতা লন্ডন থেকে MBA পাশ করে দেশে ফিরে এসে প্রথম যে কোম্পানিতে চাকরি পেয়েছিল, সেই কোম্পানির ওনারের কাছে প্রথম এই ব্ল্যাক কার্ড দেখেছিল আদ্রিতা। তখনইও জানতে পেরেছিল এই ব্ল্যাক কার্ডের আসল মর্ম। তাই যখন নীল নিজের ওয়ালেট থেকে এই ব্ল্যাক কার্ড বের করলো, তখন আদ্রিতা অবাক হয়ে গিয়েছিল। ততক্ষণে নীলের কার্ড নিয়ে মহিলা স্টাফটি অফিস ঘর থেকে ফিরে এলো। ওর মুখে চোখে এখন বিস্ময়। উৎফুল্ল হয়ে বলল, সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। এবার কিন্তু মহিলাটির ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। কার্ডটা ফেরত নিয়ে নীল জিজ্ঞেস করলো, ফুল পেমেন্ট হয়ে গেছে তো? স্টাফটি উত্তর দিল, এই অ্যাপার্টমেন্ট এখন আপনার স্যার, কনগ্রাচুলেশনস। আসলে এত দামি অ্যাপার্টমেন্ট যদি এই মহিলা স্টাফটি বিক্রি করতে পারে, তাহলে ও মোটা টাকা কমিশন পাবে। এমনকি আগামী বছর ওর একটা প্রমোশনও হতে পারে। নীল কোনো রকম দরদাম বাজে কথা ছাড়াই ফ্ল্যাটটা কিনে নিল। তাই মহিলাটি ভীষণ খুশি হয়ে নীলের হাত যেন ছাড়তেই চাইছিল না। আদ্রিতা এবং প্রিয়াঙ্কাও হাঁ করে তাকিয়ে রয়েছে। নীল 30 কোটি দিয়ে ফ্ল্যাট কিনেছে? এও কি সম্ভব? কি বললি তুই? অন্যান্য মহিলা স্টাফরা এটা শুনে হক চুকিয়ে গেল। এই ভদ্রলোক অমলতাস অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন, তাও আবার ফুল পেমেন্ট দিয়ে। বাকি স্টাফদের মধ্যে বেশ গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল। সবাই কপাল চাপড়ালো। তারা যদি ডিলটা সেট করতো, তাহলে তো এই কমিশনটা তারা পেত। এই মহিলাটি যেখানে 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য প্রায় 10 লাখ টাকা কমিশন পাবে, সেখানে ওরা পাবে লাড্ডু। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। এতক্ষণে প্রণয় ফোন রেখে ফিরে এলো। নীলকে এখনো এখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আরে 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট 7 জনমেও তুমি কিনতে পারবে না। যাও এখান থেকে,
চলে যাও, বেকার সময় নষ্ট কেন করছো? নীল কিছুই বলল না, মুচকি হেসে প্রণয়ের আপাদমস্তক জরিপ করতে থাকলো। ওর চোখে মুখে উজ্জ্বল কনফিডেন্স দেখে প্রণয়ের গা আরো জ্বলে গেল। প্রণয় তখন ব্যঙ্গ করে বলতে শুরু করলো, ঠিক আছে, তুমি 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবে তো? আচ্ছা বেশ, যদি তুমি 30 কোটি টাকা পেমেন্ট করতে পারো, তাহলে সবার সামনে আমি বাজি ধরছি এইখানে দাঁড়িয়ে তোমার পায়ে পড়ে যাব। প্রণয়ের স্টাফ বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। প্রণয় সবার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল নীলকে। সবার দিকে এক এক করে দেখলো নীল। এই রিসেপশন রুমে বেশ অনেকজনই উপস্থিত রয়েছে। তাদের মধ্যে কেউ প্রণয়ের কর্মচারী, কেউ বা প্রণয়ের ক্লায়েন্ট, কেউ বা অফিসের পিয়ন, কেউ সুইপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে আছে প্রণয়ের ভাবি বউ আদ্রিতা সেন এবং বউয়ের বান্ধবী প্রিয়াঙ্কা। নীল সবার দিকে তাকিয়ে বলল, সবাই শুনতে পেয়েছেন তো প্রণয় এক্ষুনি কি বলল? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছে। এবার দেখি তোমার ম্যাজিক দেখাও, কি করে তুমি 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবে আমি দেখতে চাই। প্রণয়ের বুক আরো 7 ইঞ্চি চওড়া হলো, কিন্তু প্রণয়ের এই বোকামি দেখে প্রিয়াঙ্কা নিজেকে আর আটকাতে পারল না, উচ্চ স্বরে হেসে উঠল। প্রণয়ের মহিলা স্টাফটি ওর কানের কাছে এসে বলল, স্যার, এ আপনি কি বললেন? এই ভদ্রলোক তো ওই অ্যাপার্টমেন্টটা অলরেডি কিনে নিয়েছেন, এবার আপনাকে সবার সামনে, এ বাবা, এখন কি হবে? এটা আপনি ঠিক করলেন না। ইস, হোয়াট? প্রায় চোখ জিভ বের করে প্রণয় জিজ্ঞেস করলো কথাটা। স্টাফের বলা কথাগুলো প্রণয়ের একেবারেই হজম হলো না। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল প্রণয়। ওর মুখ চোখ লাল হয়ে গেল। ঠিকই বলছি স্যার, আপনি যখন কলে ব্যস্ত ছিলেন তখনই এই ভদ্রলোক 30 কোটি টাকার বিনিময়ে অমলতাস অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন। প্রণয় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল, নির্বাক পুতুলের মতো। নীলের দিকে তাকাতে পারল না প্রণয়। এসি ঘরেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। নীল প্রণয়কে দেখে হেসে ফেলল। কি হলো প্রণয় বাবু, কি কথা দিয়েছিলে ভুলে গেলে? তুমি না আমার পায়ে পড়বে? আরে ভয় পেও না, তুমি যদি নিচে না নামো উপরে উঠবে কিভাবে বলো? কিন্তু প্রণয় তাও হার স্বীকার করলো না। দাঁত খিচিয়ে বলল, ইন ইওর ড্রিমস তোমার মতো ফালতু মানুষের পায়ে পড়বো আমি? আরে উইনসন! এই মুহূর্তে ম্যানেজার এবং বিক্রেতার সম্পর্কটা আর প্রফেশনাল থাকলো না, হয়ে গেল পার্সোনাল। এই বাকবিতণ্ডায় উপস্থিত সকলেই নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করে দিল। নীল বলল, আরে এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলে বন্ধু, তোমার কথার তো কোনো দামই নেই দেখছি। তুমি ভুলে গেলে তুমি কি চ্যালেঞ্জ দিয়েছিলে? তুমি বাজি হেরে গেছো প্রণয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার কথার কোনো দাম নেই। কি হয়েছে তাতে? তুমি কি করবে? আমায় মারবে? আমায় ভয় দেখাচ্ছ তুমি? থ্রেট দিচ্ছ নাকি? হ্যাঁ, ইউ ইউজলেস মোরন। এই কথাগুলো বলতে বলতে পশুর মতো হয়ে গিয়েছিল প্রণয়। ওকে দেখে মনে হচ্ছিল ও বুঝি কোনো সিনেমার ভিলেন। প্রণয় যেন নিজের সীমা ভুলে গেল। আর শোনো, হ্যাঁ, আমার সাথে পাঙ্গা নিও না। তুমি জানো না রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মেম্বার আমি। তোমার কেন এখানে কারোর ক্ষমতা নেই আমার গায়ে হাত দেওয়ার। ও সত্যি, তুমি এত বড় মাপের মানুষ, তোমার এত ক্ষমতা? বাজারে তো তোমার দারুণ দর, দেখো আবার দর কমে না যায়। নীল নিজের মুচকি হাসিটা বজায় রেখে এই কথাগুলো বলল। নীল ঠিক কি বলতে চাইলো? তখন কাকে ফোন করেছিল নীল? প্রণয়কেই বা কে ফোন করেছিল? ঠিক কি করতে চাইছে নীল? আদ্রিতা কি এবার বুঝতে পারবে নীলের আসল পরিচয়?